হ্যালো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং শেষ মুহূর্তে এসে প্রস্তুতি যাত্রাটাকে গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছো। আর তোমাদের এই প্রস্তুতি যাত্রাটাকে আরো বেশি সহজ করার জন্য দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাপীঠ একাডেমি আছে তোমাদের সাথে। বরাবরের মতো আজকে বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কবিতাটি হচ্ছে ঐকতান, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা যারা টার্গেট এ প্লাস ব্যাচে আমাদের সাথে ক্লাস করছো, তোমরা সকলেই জানো বিগত সালের প্রশ্ন যদি তোমরা ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে এমসিকিউ এবং সিকিউ দুইটাই কিন্তু ঐকতান কবিতা থেকে থাকে এবং মাস্ট বি প্রশ্ন থাকবে। তো কোনোভাবেই এই কবিতাটা স্কিপ করা যাবে না। এটার খুঁটিনাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করে তারপরে কিন্তু তোমার হলে যেতে হবে। আর তোমার এই কবিতাটা আরো বেশি সহজ করার জন্য কিন্তু আজকের এই ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা করবা এবং ক্লাস শেষে তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান আছে, যেগুলো তুমি নিজে নিজে ট্রাই করবা। এটা স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। ওই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি নিজে নিজে দিতে পারো তাহলে বুঝতে পারবা যে মোটামুটি তুমি এই ঐকতান কবিতার উপরে একটা ভালো ধারণা রেখেছো এবং পরীক্ষা হলে ইনশাল্লাহ তোমার সমস্যা হওয়ার কথা না। তো ফার্স্ট টু লাস্ট ক্লাসটা আগে করবা, এরপরে তোমাদের মেধা যাচাইয়ের জন্য যেই এক্সামটা রাখা হয়েছে সেই এক্সামটা কমপ্লিট করে তারপরে ওইখানে যে প্রশ্নগুলো রাখা থাকবে ওগুলোতে অ্যান্সার করে তারপরে ক্লাস শেষ করবা। ওকে, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ঐকতান লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই কবিতার প্রত্যেকটা লাইন টু লাইন সামারি করার চেষ্টা করব। যেই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, যেটা বারবারই পরীক্ষায় কিন্তু আসে, যে ঐকতান কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনারা খেয়াল রাখবেন যে ঐকতান কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এটি হচ্ছে জন্মদিনে কাব্যগ্রন্থের 10ম সংখ্যক কবিতা। ঠিক আছে, 10ম কবিতা। যদি বলা হয় যে এই ঐকতান কবিতাটা প্রথম প্রকাশ পেয়েছিল কোন পত্রিকায়, তাহলে মনে রাখবা ফাল্গুন সংখ্যক প্রবাসী পত্রিকায় প্রথম এই যে ঐকতান কবিতাটা এইটা প্রকাশ পেয়েছিল। এবং তার সাথে যে জিনিসটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর ঠিক 4 মাস আগে প্রকাশিত হয়েছিল, যেটা কিন্তু বারবারই পরীক্ষায় আসে। কবির মৃত্যু ঠিক কত মাস পূর্বে? 4 মাস পূর্বে আমাদের এই কবিতাটা, ঐকতান কবিতাটা প্রকাশিত হয়েছিল। ওকে ফাইন। পরবর্তী স্লাইডটা একটু আমরা দেখবো। এখানে কিন্তু এই কবিতার মূল ভাব বা মূল বার্তা যেটা দেওয়ার কবি চেষ্টা করেছে সেটা তুলে ধরা হয়েছে। তোমরা সবাই জানো যে ঐকতান মূলত কবির একটা আত্মসমালোচনামূলক একটা কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন 80 ঊর্ধ্ব বয়স, মৃত্যুর ঠিক দ্বার প্রান্তে, তখন আসলে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আসলে আমি পৃথিবীর কবি ঠিক আছে, কিন্তু আমার কিছু ল্যাকিংস রয়ে গিয়েছে, কিছু গ্যাপ রয়ে গিয়েছে। যেহেতু আমি সমাজের খুব বড় শ্রেণীর ছিলাম, তোমরাও জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের যারা তখনকার সময় রাজার বংশীয় ছিল, যার কারণে সমাজের যারা নিচু শ্রেণীর পেশার মানুষ আছে তাদের সাথে আসলে মিশতে পারে নাই, তাদের কথাগুলো তিনি কবিতায় তুলে ধরতে পারে নাই। তো ঠিক মৃত্যুর আগে এই জিনিসটা উনি রিয়েলাইজ করতে পারছেন যে আমি আসলে এই বিশাল পৃথিবীর অনেক কিছুই আমার অজানা রয়ে গেছে, অনেক কিছুর কাছেই আমি আমার বেড়ার জন্য পৌঁছাতে পারিনি। এই জিনিসটাই আসলে টোটাল কবিতায় কবি তুলে ধরার চেষ্টা করেছে। দেখেন, মূল সুরটা আপনারা যদি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু কবিতার অর্ধেক এখানেই শেষ হয়ে যাবে। দেখেন কি বলা হয়েছে, ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবন ধারার ঐকতান সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভর কৃত্রিমতার পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়। মানে বিশাল এই পৃথিবীর মানব সমাজের সাথে যদি কবির মনের যদি মিল না হয় বা একেবারে কাছাকাছি যদি না যেতে পারে, তাহলে আসলে এই রচনাগুলো একটু কৃত্রিম কৃত্রিম লাগে। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে যে জিনিসটা প্রকাশ করেছেন, এটি জীবনের পরিক্রমার শেষ প্রান্তে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সৃষ্টির প্রতি এক ধরনের স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি।
তিনি নিজে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে আসলে আমি সবার সাথে মিশতে পারি নাই এবং সবার কথাগুলো তুলে ধরতে পারি নাই। কেন তুলে ধরতে পারি নাই সেই কথাগুলোই কিন্তু কবি বলেছেন তার কবিতাতে। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে প্রত্যেকটা লাইন টু লাইন সামারি করার চেষ্টা করব যে কবি আসলে কি বলেছে। ঠিক আছে, আমরা মূল কবিতা পাঠটা এখন একটু দেখব। শুরুটা যেটা কবি হচ্ছে শুরু করেছে যেখান থেকে, যে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। এখানে বিপুলা বলতে বিশাল পৃথিবী বোঝানো হয়েছে। আর এই বিপুলটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, বিশালের স্ত্রীবাচক শব্দ হিসেবে বিপুলাকে নেওয়া হয়েছে। কবি শুরুটাই করেছেন যে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, যে বিশাল এই পৃথিবীটা আমি আসলে খুব সামান্যই জানি। দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন মন জুড়ে আছে অতি ক্ষুদ্রতারই এক কোণে। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা কিন্তু পরীক্ষায় আসার মতো, যে কবির আসলে মনটা পড়ে আছে কোথায়? ক্ষুদ্র জায়গায়, ক্ষুদ্র স্থানে, ক্ষুদ্র কোণে। তোমাকে এই ক্ষুদ্র কোণটা খুঁজে বের করতে হবে। কবির মনটা পড়ে আছে তার ক্ষুদ্র একটা কোণে। এই লাইনগুলোতে কবি আসলে বোঝাতে চেয়েছেন যে বিশাল পৃথিবী, এখানে অনেক দেশ রয়েছে, অনেক নগরী রয়েছে, মানুষের কত কীর্তি আছে, এখানে কত নদী গিরি সিন্ধু আছে, কিন্তু আমি আসলে পড়ে রয়েছি একটা কোণাতে। আমি আসলে এই বিশাল বিশ্বের মানে একটা ক্ষুদ্র অংশের মধ্যে আছি, গণ্ডির মধ্যে আছি, আমি আসলে কোনো কিছুই জানি না। কবি নিজের সমালোচনা নিজে করছেন। ঠিক আছে, এটাই বিশ্বকবি হওয়ার জন্য মানে একটা প্রমাণ, যে নিজের সমালোচনা নিজেই করছে। ওকে, পরবর্তী অংশটা একটু দেখি যে কবি এর পরের ইসে কি বললো। আচ্ছা, 2 নম্বর স্তবকে বলেছেন, এই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যায় অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি, জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারে ভিক্ষালব্ধ ধনে। এই কবিতা দিয়ে কবি বুঝিয়েছেন, যেহেতু আমি অনেক কিছুই পৃথিবীর জানি না, এগুলো জানার জন্য আমি যে কাজটা করি, আমি হচ্ছে ভ্রমণ গ্রন্থগুলো পড়ি। তার মানে মনে রাখবেন যে সেই ক্ষোভে, আমি যে অনেক কিছু জানি না সেই ক্ষোভটা আমার মধ্যে আছে, এবং জানার জন্য আমি উৎসাহে ভ্রমণ বৃত্তান্ত যাহা পাই তাহা আমি পড়ি। ভ্রমণ বৃত্তান্ত, মানুষ একটা জায়গায় ভ্রমণ করেছে, সে কি কি দেখলো না দেখলো, ভ্রমণ বৃত্তান্ত লেখে না, যেখানে গিয়েছিলাম এসে, এগুলো কবি হচ্ছে পড়ে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আমি, মনে রাখবেন যেখানে যে জিনিসটা যেই হচ্ছে ফুটিয়ে তুলেছে কবি, সেই জিনিসটা, যেখানে যে জিনিসটা ভালো লেগেছে, কবির কোনো হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে অমুক দেশের একজন ভালো লেগছে বা হচ্ছে একটা সুর তার ভালো লাগছে, কবি সেই জিনিসটা হচ্ছে কপি করে ফেলছেন। এই জিনিসটাই হচ্ছে বুঝিয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে বলছে জ্ঞানের দীনতা। জ্ঞানের দীনতা বলতে বুঝাইছে জ্ঞানের অভাব, এই আপনার মনে পূরণ করিয়া রই যত পারে ভিক্ষালব্ধ ধনে। এই যে জ্ঞানের একটা অভাব আমার মধ্যে রয়েছে, আমি এটা যত পারি ভিক্ষালব্ধ ধনে পরিপূর্ণ করার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? ওকে, তার মানে কবি ফার্স্টে আপনার মনে পূরণ করিয়া রই যত পারে ভিক্ষালব্ধ ধনে, এই যে জ্ঞানের একটা অভাব আমার মধ্যে রয়েছে, আমি এটা যত পারি ভিক্ষালব্ধ ধনে পরিপূর্ণ করার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? ওকে, তার মানে কবি ফার্স্টে বুঝিয়েছেন বিশাল পৃথিবীর অনেক কিছুই আমার অজানা, আমি ঠিক একটা ক্ষুদ্র কোণে পড়ে আছি। আর এটা কবি রিয়ালাইজ করছে তার একেবারে শেষ বয়সে গিয়ে, এবং এই যে তিনি ক্ষুদ্র এক কোণে পড়ে রয়েছে, অনেক কিছু জানে না, এই জিনিসটা জানার কিন্তু কবির মনে আগ্রহ আছে। তার কারণে কবি এই যে ভ্রমণ বৃত্তান্ত করছে, তারপরে চিত্রময়ী বর্ণনার বাণী এগুলো ঘুরাই আনতো, তারপর জ্ঞানের দীনতার জন্য কবি যা যেখানে পাইতো সেটাই হচ্ছে ভিক্ষালব্ধ ধন হিসেবে কুড়াই নিয়ে আসতো। ওকে, পরবর্তী স্তবকে কবি কি বলেছেন আমরা একটু জানার চেষ্টা করি। পরবর্তী স্তবক, আচ্ছা, 3 নম্বর স্তবকে হচ্ছে কবি বলেছেন আমি পৃথিবীর কবি। মোস্ট ইম্পর্টেন্ট, যারাই হচ্ছে 2026-এ পরীক্ষা দিবেন আপনারা, ঠিক আছে, এই লাইনটা 2026-27-এ যারাই
ইন্টার পরীক্ষা দিবেন, আপনাদের যাদেরই এই কবিতাটা আছে অবশ্যই মাথায় রাখবেন ঐকতান থেকে সিকিউ এমসিকিউ দুইটা মাঝবি থাকবে ভাই, মাঝবি থাকবে। আমরা প্রত্যেকটা লাইনের যদি হচ্ছে মর্মার্থ বুঝতে পারি, এছাড়া আপনাদের প্র্যাকটিস করার জন্য প্রশ্ন আছে শেষে, আপনারা যদি প্রত্যেকটা লাইন টু লাইন আমি যেটা বলছি এটা যদি পারেন, তাহলে শেষে আপনাদের যে এমসিকিউ প্রশ্নটা আসবে সেই পরীক্ষায় আপনি অবশ্যই ভালো করবেন। এই ক্লাস শেষে আপনি বুঝতে পারবেন যে কি শিখেছেন। ওকে, আমি পৃথিবীর কবি, কবি নিজেই বলছে কিন্তু আমি পৃথিবীর কবি। বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে কবি নিজেকে কিসের কবি হিসেবে তুলনা করেছেন, বিশ্বকবি, জাতীয় কবি, নাকি কোন ধরনের কবি? আপনাকে বলতে হবে কবি এখানে বলেছেন আমি পৃথিবীর কবি। ঠিক আছে, যেথা তার মুখে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই সুর সাধনায় পৌঁছিল না বহু তড্ডা, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। ওকে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সভাকার লাভ করি আনন্দ হোক। এখন কবি যে জিনিসটা বলছে যে আমি পৃথিবীর কবি, যেথা তার ওঠে যত ধ্বনি, মানে সারা বিশ্বের যেখানে যেই জিনিসটাই সমসাময়িক বিষয় যেটাই হচ্ছে উঠবে, আমি সেটা নিয়েই হচ্ছে রচনা করব। মানে বলতেছে আমার বাঁশির সুর সারা জাগিবে তখনই, মানে পৃথিবীর যে প্রান্তে যেটা হবে আমি সেইটা নিয়েই হচ্ছে সাহিত্য রচনা করা শুরু করব, এমনটা বুঝিয়েছে। এই স্বর সাধনা পৌঁছিল না বহু দণ্ডা, হয়ে গেছে ফাঁক। মানে আসলে হওয়া উচিত ছিল যেখানে যেটা হবে আমি সেটাই হচ্ছে সারা জায়গায় ফাল্গুন লিখে সাহিত্য লিখে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমার স্বর সাধনা অতদূর পর্যন্ত পৌঁছায় নাই, অনেক ফাঁকা রয়ে গেছে। ঠিক আছে, মানে নিজের যে গ্যাপ, নিজের যে হচ্ছে লেখার মধ্যে যে কি শূন্যতা ছিল, এটা কবি নিজেরটা নিজেই বলছে। ওকে, প্রকৃতির ঐকতান স্রোতে, প্রকৃতির ঐকতান স্রোতে বলতে এখানে বোঝানো হয়েছে সাহিত্যের যে একটা সম্ভার রয়েছে, বিভিন্ন কবি যেখানে লেখালেখি করে সব সাহিত্য, গোটা সাহিত্যটাকে ঐকতান স্রোত বোঝানো হয়েছে, যেখানে নানা কবি ঢালে গান নানা দিক হতে, বিভিন্ন কবিরা বিভিন্ন দেশ থেকে লেখালেখি করে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, তাদের সবার সাথে আমার মোটামুটি টুকটাক যোগসূত্র আছে। এই জন্য বলছে সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দ ভোগ, যার কারণে আমি একটু আনন্দ উপভোগ করি। পাইনি সর্বত্র তার প্রবেশদ্বার, বা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা। কবি এইখানেই মূলত ফুটিয়ে তুলেছে কি কারণে তিনি আসলে সব জায়গায় প্রবেশ করতে পারে নাই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পাইনি সর্বত্র তার প্রবেশদ্বার, কেন তিনি হচ্ছে প্রবেশ করতে পারলো না, কেন তিনি সবকিছু নিয়ে রচনা করতে পারলো না? কারণটা হচ্ছে কবির শ্রেণীটা ছিল উচ্চ শ্রেণী, যার কারণে তৎকালীন সময় নিম্ন শ্রেণীর মানুষ এবং উচ্চ শ্রেণীর মানুষের মেলামেশাটা খুবই কম ছিল। কবি চেষ্টা করার পরেও তিনি উচ্চ মঞ্চে থাকার কারণে নিম্ন শ্রেণীর মানুষের সাথে আসলে মিশতে পারে নাই। পরবর্তী টপিকসটা একটু দেখি যে আমাদের কি আছে এখানে। 4 নম্বর স্তবকে কবি বলছে চাষি খেতে চালাইতেছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারপরে ভর দিয়ে চলিতেছে সমস্ত জগৎ সংসার। বলতেছে এখানে যে চাষি হচ্ছে হাল চাষ করে, তাঁতি তাঁত বুনে, জেলে হচ্ছে জাল ফেলে, সব কিছু মানে হচ্ছে এই যে শ্রমজীবী মানুষ আমাদের সমাজে যারা আছে, মূলত তো এদের কষ্টের উপর ভর করেই কিন্তু আমাদের এই জগৎ সংসারে এই পৃথিবীটা টিকে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কবি বলতেছে যে অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসিয়াছি সংকীর্ণ বাতায়নে। এই জিনিসটা কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে যে কবি সমাজের উচ্চ মঞ্চের কোথায় বসা ছিল, বসিয়াছি সংকীর্ণ বাতায়নে, মানে আমি সমাজের খুবই সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে হচ্ছে বসবাস করছি। বেশি বড় লোক হওয়ার কারণে যেটা হয়েছে যে যারা ছোট লোক আছে তাদের সাথে হচ্ছে আর মেশা হয় নাই, সমাজের চাচি কিশোর তারপর হচ্ছে তাঁত, এদের কাছে কবির যাওয়া হয় নাই, এটাই কবির ব্যর্থতা। ওকে, এরপর বলতেছে কবি যে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গণের দ্বারে, কিন্তু আমি মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করেছি, গিয়েছি,
ভিতরে প্রবেশ করি সেই শক্তি ছিল না একেবারে। মানে ভিতরে যে যাবে তাদের সাথে যে মিশবে, তাহলে আবার বলবে যে এই রাজার বংশের মানুষজন এত চাষিদের সাথে বন্ধুত্ব, এদের সাথে মিশতেছে, কি অবস্থা, এর মধ্যে কোনো হচ্ছে নাই। হ্যাঁ, তো এর অনেক অনেক কথা বলে না, যে পছন্দ নাই, নাই, যার তার সাথে মেশে, এই কথাগুলো উপহাস করবে, যার কারণে কবি আসলে এই মানুষদের সাথে মেশার আর শক্তি পায় নাই। আচ্ছা, এরপরে বলেছে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্য ব্যর্থ হয় গানের পসরা। যদি হচ্ছে জীবনে জীবন যোগ করা না যায়, আপনি যদি একেবারে মানুষের কাছাকাছি গিয়ে লিখতে না পারেন, তাহলে সেটা হচ্ছে কৃত্রিম হয়ে যায়, কৃত্রিম পণ্যের মতো লাগে, মানে হচ্ছে বানানো বানানো, ফেক ফেক মনে হয়। কিন্তু আপনি যদি একেবারে স্পটে গিয়ে মেন জিনিসটা তুলে ধরতে পারেন, সেই জিনিসটা আর অন্যদের কাছে শুনে তারপরে আপনি একটা বানানো, এটা কিন্তু কখনোই এক হবে না। সেই জিনিসটাই কবি বোঝাতে চেয়েছেন, যে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্য ব্যর্থ হয় গানের বসা, যে আসলে এই গানগুলো হচ্ছে কৃত্রিম কৃত্রিম একটু হচ্ছে ভাব আসে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে একটু আমরা হচ্ছে দেখি কি আছে এখানে। আমরা একটু হচ্ছে আজকে মেধা যাচাই করব, তোমাদের হচ্ছে কবিতার যতটুকু অংশ পড়ানো হয়েছে তোমরা জাস্ট এতটুকু পড়ে পরবর্তী যে অংশটা আসবে এই অংশর যে প্রশ্নগুলো থাকবে এগুলো অ্যান্সার করার ট্রাই করবা। এগুলোর উত্তর আমরা এখনই দিচ্ছি না, উত্তর কিন্তু আমরা পরবর্তী এসে দিয়ে দিব। এখন তোমরা আসলে ট্রাই করবা যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কে কে পারো, দ্রুত হচ্ছে অ্যান্সার করে জানাই দিবা। যে ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ইতিমধ্যে তোমরা পড়েছ। ঐকতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, এটাও তোমাদের জানা উচিত। ঐকতান কবিতাটি কোন জাতীয় কবিতা? আসলে কবি এখানে তার কি তুলে ধরেছে, বাস্তব ধর্মীর প্রকৃতি, নাকি হচ্ছে রূপকতাত্ত্বিক, নাকি হচ্ছে আত্মসমালোচনা? একটু দ্রুত বলে দিবা তো। আচ্ছা, ঐকতান কবিতায় কবি কি স্বীকার করেছেন? এখানে কি তার পূর্ণতা স্বীকার করেছেন, নাকি পরাজয়, নাকি জয়, নাকি অপূর্ণতা? আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো একটু দেখো। বিশাল বিশ্বের আয়োজনে কবির মন কোথায় জুড়ে থাকে? একটু দেখো তো, তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার মতো। এটা কি অ্যান্সার হবে, একটু অ্যান্সারটা করে দিবা। কবি অক্ষয় উৎসাহে কি পড়েন? কবি আসলে কি পড়েন? উপন্যাস, কবিতা, ভ্রমণ বৃত্তান্ত, নাকি খবরের কাগজ? কি পড়েছিল কবি একটু বলো তো। কবিতায় কবি নিজেকে কোথাকার কবি বলেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কবির অন্তরে বারবার কে মানে হচ্ছে নিমন্ত্রণ পাঠায়? আচ্ছা আচ্ছা, নিমন্ত্রণ পাঠায়, এইটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট প্রশ্ন, তারপরও এটা অ্যান্সার করার ট্রাই করবা। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন চারটা দেখি, লাস্ট তোমাদের জন্য ক্লাস টেস্ট। কার জীবনযাত্রায় কোথায় বাধা হয়ে আছে? আচ্ছা, কবির জীবনযাত্রা। আচ্ছা আচ্ছা, উত্তরগুলো দিচ্ছি নাকি? আচ্ছা, কার উপর ভর দিয়ে সমস্ত হচ্ছে সংসার চলছে? চাষি, জেলে, নাকি তার, নাকি সবকটি? সবগুলোর অ্যান্সার একটু জানাই দাও। কবি কি রূপে সমাজের উচ্চ মঞ্চে বসিয়াছেন? কি কোন রূপে সমাজের উচ্চ মঞ্চে বসিয়াছেন? চারটা অপশন দেখলেই তোমাদের পারার কথা, খুব সুন্দরভাবে পড়ে এসেছে। কার উপর ভর দিয়ে সমস্ত জগৎ সংসার চলিতেছে? পারার কথা। গানের পসরা কি কারণে ব্যর্থ হয়? একেবারে লাস্ট লাইন ছিল এটা কবিতার, অতএব এটাও তোমাদের পারার কথা। তোমরা যারা যারা পারবা দ্রুত অ্যান্সার করে দাও, না পারলে কোনো সমস্যা নাই, আমাদের পেজে যুক্ত থাকো, এখানে আমরা হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার সহ দিয়ে দিব। আর যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের যদি এই ক্লাসের পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে অবশ্যই পেজে নক দিয়ে মেসেজ করবা, মেসেজ দিলেই সাথে সাথে ক্লাসের পিডিএফ ফাইল পেয়ে যাবা। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।